আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা কীর্তন খোলার পাড়ে ধান শালিকের দেশে এই অধ্যায়টি আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে রেখো, যখনই নতুন ভিডিও আপলোড দিব যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও। তো দেখো, আজ আমরা যে রিডিং পড়ে নেব, একটু বুঝে নেব, মজার একটি পড়া। দেখো, পঞ্চরত্নের এবারের গন্তব্য রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মভূমি বরিশালে। পঞ্চরত্নকে বরিশালে ভ্রমণে সহযোগিতা করবে শামস মামার বন্ধু মহসিন রহমান। নির্দিষ্ট দিনে পঞ্চরত্ন খুলনা বাস স্টেশনে গিয়ে বাসে উঠে বসলো। বাসে যেতে যেতে আগুন বরিশাল সম্পর্কে কিছু তথ্য দিল এবং তাদের ভ্রমণ পরিকল্পনা পড়ে শোনালো। বাসের সিটে বসে গুনগুন করে গান গাইতে লাগলো সমীর। আয় রে বাঙালি আয়, সেজে আয়, আয় লেগে যাই দেশের কাজে। সংক্ষেপিত এটা, মানে সংক্ষেপে একটু এখানে আলোচনা করা হলো। তো দেখো এখানে কি বলা হয়েছে, বাহ গানটা বেশ ভালো তো, বলল ইরা। এটা কার লেখা গান? আমি এই গানটি আগে কোথাও শুনিনি। সমীর বলল, এটা চারণ কবি মুকুন্দ দাশের গান। বাস ছাড়ার ফাঁকে গানের এসব বিষয় নিয়ে পঞ্চরত্ন আলোচনা করছিল বাসের সিটে বসে। অবশেষে বাস চলতে শুরু করলো বরিশালের উদ্দেশ্যে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই 6টি জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত। প্রাকৃতিক সম্পদ আর লোক সংস্কৃতির বিশাল উৎস এই বিভাগ। বাসে বসে এই সব আলোচনা করতে করতে পঞ্চরত্ন পৌঁছে গেল বরিশাল শহরে। বাস স্টেশনে তাদের আমন্ত্রণ জানাতে আসলেন মহসিন সাহেব এবং তার মেয়ে মালিহা। মালিহা স্ক্র্যাচ ব্যবহার করে। সে ফুল নিয়ে বাবার সাথে বাস স্টেশনে পঞ্চরত্নকে অভ্যর্থনা জানালো। মালিহা 10ম শ্রেণীর ছাত্রী। সে খুব ভালো গান গায় এবং ছবি আঁকে। স্কুলের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড মালিহার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এরই মধ্যে পঞ্চরত্নের সবার সাথে তার বেশ ভাব হয়ে গেল। মালিহা তার করা কিছু জল রং, পোস্টার রং এবং প্যাস্টেল রঙে আঁকা ছবি এবং নকশা পঞ্চরত্নকে দেখালো। তারা ছবিগুলো দেখে বেশ প্রশংসা করল। পঞ্চরত্ন জল রং, পোস্টার রঙের ছবি আঁকার পদ্ধতি সম্পর্কে মালিহার কাছে জানতে চাইল। সে তাদেরকে ছবি আঁকার পদ্ধতি সম্পর্কে জানাবে বলল। এর মধ্যে পঞ্চরত্ন তাদের কল্পনার স্বদেশ ভ্রমণের সব কিছু বিস্তারিতভাবে মালিহাকে জানালো। সেও পঞ্চরত্নের সাথে বরিশালে ভ্রমণের সাথী হয়ে গেল। তারা সবাই মিলে বরিশাল ভ্রমণের একটা পরিকল্পনা করে ফেলল। সমীর বাসে গাওয়া আমরা মানুষ হতে চাই গানটি নিচু স্বরে করছিল। কথা বলার ফাঁকে মালিহা তা খেয়াল করল। সমীরের গান শুনে মালিহা বলল, বাহ, তুমি তো বেশ ভালো গান করো। এটা মুকুন্দ দাশের খুব বিখ্যাত একটি গান। সমীর বলল, এই গানটা মুকুন্দ দাশের, এটা জানতাম, কিন্তু তার সম্পর্কে আর তেমন কিছু জানা নেই। মালিহা বলল, আমাদের ভ্রমণ তালিকায় মুকুন্দ দাশের কালীবাড়িও রয়েছে। আমরা সেখানে গিয়ে স্থানীয় মানুষের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। পঞ্চরত্ন বিষয়টিতে একমত হলো। এর মধ্যে মামি এসে বললেন, অনেক বেলা হয়ে গেছে, চলো খেতে চলো। তোমাদের জন্য আমি বরিশালের কিছু ঐতিহ্যবাহী খাবার তৈরি করেছি। খাবার টেবিলে গিয়ে পঞ্চরত্ন খুব খুশি হয়ে গেল, কারণ টেবিলে ছিল কলাপাতায় মাছ ভাজা, নারিকেল দিয়ে হাঁসের মাংস সহ অনেক কিছু। খেতে খেতে মহসিন মামা বলেন, বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অশ্বিনী কুমার হলে বরিশাল সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে শুরু হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষ বসেছে পক্ষকাল ব্যাপী লোকমেলা। সে মেলায় আজ রাত্রে যাত্রা পরিবেশিত হবে। আমরা সবাই মিলে যাত্রা দেখতে যাব। মহসিন মামা পঞ্চরত্নের কাছে জানতে চাইলেন তারা আগে যাত্রা দেখেছে কিনা। পঞ্চরত্ন জানালো তারা আগে কখনো যাত্রা দেখেনি। তখন মহসিন মামা বলেন, তবে তোমাদের যাত্রা সম্পর্কে কিছুটা ধারণা দেই, তাহলে তোমরা যাত্রা ভালোভাবে উপভোগ করতে পারবে। এই বলে তিনি যাত্রা সম্পর্কে বললেন। তখন আমরা যাত্রা সম্বন্ধে জানব।
যাত্রাটা কি। তো দেখো এখানে যাত্রা সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। বাংলার লোকনাট্যের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ধারার নাম হলো যাত্রা। যাত্রা অর্থ গমন, কোনো বিশেষ বা শুভ কাজে গমন করাকে বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছে। প্রাচীনকালে এমন রীতির প্রচলন থাকলেও যাত্রার ভিতর দিয়ে এখানকার মানুষের দেশপ্রেম, মুক্তি সংগ্রাম ও সমাজ সংস্কারের কথা প্রকাশিত হয়েছে। বিংশ শতকের শুরুর দিকে যাত্রায় দেশপ্রেমমূলক কাহিনীর সংযোজন ঘটে। কৃষকের কর্মপঞ্জিকার সাথে মিল রেখে বাংলাদেশে শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত যাত্রার অভিনয় চলে। যাত্রায় বাদ্যযন্ত্র হিসেবে মন্দিরা, খোল, বাঁশি, ড্রাম, বেহালা, বাংলা ঢোল, তবলা ইত্যাদি ব্যবহার করা হয়। দেশপ্রেম আর নিজস্ব সাংস্কৃতিক ধারাকে সমৃদ্ধ করার লক্ষ্যে জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষ যাত্রার প্রতি ভালোবাসা দেখিয়েছে। যাত্রার মাধ্যমে কথকতা, সংলাপ, নৃত্য, অভিনয়, সঙ্গীত, বাদ্যযন্ত্রের সম্মিলিত প্রয়োগ দেখা যায়। ঐতিহ্যবাহী লোকনাট্য পরিবেশনার মতো যাত্রাও পরিবেশন করা হয় খোলা মঞ্চে, যার চারদিকে দর্শক বসা থাকে। একজন প্রম্পটার পাণ্ডুলিপি দেখে অভিনেতা বা অভিনেত্রীদের সংলাপ বলে দেন। মঞ্চের দুদিক দিয়ে মঞ্চে ওঠার জন্য সিঁড়ি থাকে। বাদ্যযন্ত্র নিয়ে যন্ত্রীগণ মঞ্চের বাইরে বসেন। যন্ত্রী দলের সাথে একজন প্রমোটার থাকেন, যিনি যাত্রাভিনয় চলাকালীন অভিনেতাদের জন্য সংলাপ বলতে থাকেন। তো দেখো এখানে যাত্রা চলছে, আমরা দেখতে পাচ্ছি দর্শকরা এখানে বসে আছে এবং এনারা যাত্রাটি পরিচালনা করছেন। রাতে পঞ্চরত্ন সবার সাথে অশ্বিনী কুমার হলে যাত্রাভিনয় দেখল। অশ্বিনী কুমার কিন্তু একটা হলের নাম। হ্যাঁ, যাত্রা দেখতে দেখতে পঞ্চরত্ন নিজেরাই যাত্রা জগতে হারিয়ে গেল। কল্পনার যাত্রায় তারা নিজেরাই অভিনয় করতে লাগলো। এই অপূর্ব ভালো লাগার মধ্য দিয়ে এক সময় যাত্রা শেষ হলো। যাত্রা দেখে সেদিনের মতো তারা বাসায় ফিরল। এর মধ্যে আলোচনা করে তারা ঠিক করলো ফিরে গিয়ে নিজেদের পছন্দ মতো বিষয় ঠিক করে শ্রেণীকক্ষে এমন একটি পরিবেশনার আয়োজন তারা করবে। যাত্রা দেখে বাসায় ফিরে রাতে সবাই মাতলেন গভীর গল্পে। গল্পের ফাঁকে সমীরকে মহসিন মামা বললেন, মালিহার কাছ থেকে জানলাম তোমরা চারণ কবি মুকুন্দ দাস সম্পর্কে জানতে আগ্রহী। আমরা যদি মুকুন্দ দাসের কালীবাড়ি ভ্রমণে যাই তবে কেমন হয়? সাথে সাথে পঞ্চরত্ন আর মালিহা খুব ভালো হয়। সেখান থেকে আমরা মুকুন্দ দাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। পরের দিন তারা মুকুন্দ দাসের কালীবাড়ি ভ্রমণে গিয়ে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে মুকুন্দ দাসের বিষয়ে অনেক কিছু জানতে পারল। তাই হলো আমাদের মুকুন্দ দাস। ওনার আঁকা একটি ছবি, ওনার আঁকা বলতে ওনাকে চিত্রকল্পে আসলে সাজানো হয়েছে। তো দেখো, মুকুন্দ দাসের জন্ম 1878 সালে ঢাকা জেলায় হলেও তার বেড়ে ওঠা কিন্তু বরিশালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসাধারণ সব সঙ্গীত রচনা করে তা মানুষকে গেয়ে শোনাতেন। বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মুকুন্দ দাস গান, কবিতা, নাটক রচনা করে সে আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চার করেন। তাকে চারণকবি নামে সবাই জানে। 1905 সালে তিনি তার প্রথম যাত্রাপালা মাতৃপূজা রচনা করেন। যাত্রার মধ্য দিয়ে সংগ্রামের কাজকে আরও বেগবান করে তোলেন। যাত্রা দল নিয়ে তিনি সারা দেশে ভ্রমণ শুরু করেন। অভিনয়ের মাঝখানে তিনি বক্তৃতার মতো করে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেন। এক পর্যায়ে ব্রিটিশ পুলিশ মাতৃপূজা যাত্রাপালার পাণ্ডুলিপিকে বাজেয়াপ্ত ঘোষণা করে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মুকুন্দ দাসের গড়া কালী মন্দিরের ব্যাপকভাবে ক্ষতি করে পাকিস্তানি হানাদার বাহিনী। এখানকার মন্দিরের গায়ে চিত্রশিল্পী প্রেমলালের আঁকা চারণ কবি মুকুন্দ দাসের ছবির দেখা মেলে। পঞ্চরত্ন জানতে পারল প্রতি বছর এখানে মুকুন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবার পঞ্চরত্ন মহসিন মামার কাছে জানতে চাইল বরিশালে কি কি কারুশিল্প তৈরি হয়। মহসিন মামা বললেন, বরিশালের হস্ত ও কারুশিল্পের রয়েছে নানা রকমের বৈচিত্র্য। বরিশালের প্রতিটি জেলায় রয়েছে হস্ত ও কারুশিল্পের নিজস্ব ঐতিহ্যগত বৈশিষ্ট্য, যেমন পিরোজপুরের শোলা শিল্প, পটুয়াখালীর মৃৎশিল্প ও বাঁশ শিল্প, জালকাঠির গামছা এবং বরগুনা জেলার হোগলা শিল্প উল্লেখযোগ্য। তবে বরিশালের নারকেলের মালা মানে মালা বা খোল দিয়ে তৈরি হস্ত ও কুটির শিল্প বিখ্যাত। ফেলে দেওয়া প্রাকৃতিক উপকরণ নারকেলের মালা খোলকে শৈল্পিকভাবে ব্যবহার করা হয় এই শিল্পে। এখানে শৈল্পিকভাবে ব্যবহার করা হয় কি? নারকেলের মালা। পঞ্চরত্ন মহসিন মামার সাথে নারকেলের মালা বা খোল দিয়ে কিভাবে পণ্য তৈরি করা হয় তা দেখতে গেল। নারকেলের মালা খোল দিয়ে তৈরি হস্ত ও কুটির শিল্পটা এখন আমরা দেখব। তো এগুলো হচ্ছে নারকেলের খোল দিয়ে কুটির শিল্পগুলো তৈরি করা হয়েছে। দেখো, ফুলের টব তৈরি করা হয়েছে, কিছু শোপিস তৈরি করা হয়েছে, মালা তৈরি করা হয়েছে। তোমরা দেখে নিই। নারকেল খাওয়ার পর তার মালা বা খোল অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়, কিন্তু বর্তমানে নারকেলের বাই প্রোডাক্টস অর্থাৎ নারকেলের উচ্ছিষ্ট মালা দিয়ে তৈরি হয় বিভিন্ন শোপিস বা গৃহসজ্জা সামগ্রী। নারকেলের মালা বা খোল ছাড়াও এসব শোপিস বানাতে আরও ব্যবহার করা হয় পাট, সুতা, বাঁশ, কাঠ প্রভৃতি উপকরণ। এসব উপকরণ দিয়ে তৈরি হয় চাবির রিং, পাখি ফুল, কচ্ছপ, হাতি, ফুলদানি, মোমদানি, টেবিল ল্যাম্প সহ নানা ধরনের নান্দনিক শোপিস। এই নারকেলের খোল ব্যবহার করা হয় বাদ্যযন্ত্র একতারায়। তাছাড়া নারকেলের খোল দিয়ে তৈরি জামার বোতাম পোশাককে নান্দনিক করে তোলে। নারকেলের মালা দিয়ে তৈরি এই সব পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে সারা দেশে। হস্ত ও কুটির শিল্পের নতুন উদ্যোক্তারা নারকেলের মালা দিয়ে আরও নতুন নতুন পণ্য তৈরি করছে। পঞ্চরত্ন দেখলো নারকেলের মালা খোল দিয়ে কিভাবে সুন্দর হস্তশিল্প তৈরি হয়। আকাশ বলল, আমরাও এই রকমই কিছু করব। আমরা নিজেদের আশেপাশের পরিত্যক্ত উপকরণ অথবা সামগ্রী দিয়ে নতুন পণ্য তৈরি করার চেষ্টা করব। আমাদের এই কাজটির নাম হবে নবরূপ। নবরূপের যেভাবে আমরা পরিত্যক্ত জিনিস দিয়ে নতুন শিল্প সামগ্রী তৈরি করব, সেগুলো এখন আমরা এখানে আলোচনা করব। তো দেখো, এখানে আছে, নবরূপ কাজটি করার জন্য আমাদের সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এই কাজটির মধ্য দিয়ে আমরা ঘর সাজানোর পণ্য তৈরি করতে পারবো, সাথে সাথে পরিত্যক্ত জিনিসের পুনর্ব্যবহার করতে পারবো। এতে করে পরিবেশ দূষণ রোধ করার ক্ষেত্রে আমরা কিছুটা ভূমিকা রাখতে পারবো। তো দেখো, এখানে আছে, এই কাজ করার জন্য প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে এমন কিছু জিনিস যা কিনা অব্যবহৃত অথবা ফেলে দেওয়া অথবা পরিত্যক্ত এবং যা সহজে আমার আশেপাশের থেকে পাওয়া যাবে, যেমন প্লাস্টিকের বোতল, প্লেট, চামচ, কাপ, পাটের দড়ি, মোটা কাগজের প্যাকেট, পুরনো রঙিন কাপড়, পুরনো খাবারের কাগজ খবরের কাগজ, বিভিন্ন রঙের চকচকে মোড়ক ইত্যাদি। দেন দেখো, কাজটি করার জন্য কিছু সরঞ্জাম দরকার হবে, যেমন কাঁচি, অ্যান্টি কাটার, দেন আঠা বা গাম, রং ইত্যাদি। দেন নিচের ছবিতে দেওয়া পণ্যের নমুনাগুলো ভালোভাবে দেখব কিভাবে একটি পরিত্যক্ত জিনিস দিয়ে নতুন সৃজনশীল পণ্য তৈরি করা হয়েছে। তার ছবিগুলোতে ধারাবাহিকভাবে দেওয়া আছে, যা দেখে আমরা ধারণা নিতে পারি। এই ছবি থেকে ধারণা নিয়ে আমাদের নিজেদের সংগৃহীত জিনিস দিয়ে নতুন পণ্য তৈরির পরিকল্পনা ও খসড়া নকশা তৈরি করতে হবে। পরিকল্পনা করার সময় আমরা শিক্ষক এবং সহপাঠীদের সাথে আলোচনা করব। কাজ করার সময় নিরাপত্তার বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে। স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় এমন কোনো জিনিস আমরা ব্যবহার করব না। নতুন পণ্য তৈরি সম্পন্ন হলে শ্রেণীকক্ষে তা প্রদর্শন করব। তো দেখো, এখানে পেপার বা ম্যাগাজিন দিয়ে দেখো এখানে কত সুন্দর একটি নবরূপ দেওয়া হয়েছে। দেন দেখো, প্লাস্টিকের বোতল কেটে এখানে তৈরি করা হয়েছে ফুলের টব বা কলমদানি। তারপর এখানে তৈরি করা হয়েছে বিভিন্ন ঝুড়ি। এবার পঞ্চরত্নের
বরিশাল ভ্রমণে বের হওয়ার পালা। আকাশ বলল, ঘুরতে বের হবার আগে আমরা মালিহা আপুর কাছ থেকে জল রং ও পোস্টার রঙে ছবি আঁকার করণ কৌশলটা শিখে নিতে চাই। আকাশের কথার উত্তরে মালিহা বলল, আমি এসব মাধ্যমের করণ কৌশল শিখেছি আমার বাবার এক শিল্পী বন্ধুর কাছ থেকে। আমি যতটুকু জানি তা জানাতে পারবো। বাকিগুলো তোমাদের অনুশীলনের মাধ্যমে আয়ত্তে আনতে হবে। তো দেখো এখানে সেই জল রঙটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা এখানে বলা আছে, ঠিক আছে? তো আমরা দেখিনি কীভাবে জল রঙটা করতে হবে। এবার আমরা জানবো জল রং ও পোস্টার রঙে কিভাবে ছবি আঁকতে হবে। জল রং ছবি আঁকার একটি জনপ্রিয় মাধ্যম। পানি বা জলের সাথে রং মিশিয়ে আঁকা হয় বলে একে জল রং বলে। এর ইংরেজির নাম ওয়াটার কালার। জল রঙের ছবি আঁকার প্রধান উপকরণ হলো রং। জল রং সাধারণত টিউবে কিনতে পাওয়া যায়। টিউব ছাড়া পেন বা কেক আকারেও জল রং কিনতে পাওয়া যায়। জল রঙের প্রয়োজনীয় আরেকটি উপকরণ হলো তুলি। শাবল নামক এক ধরনের প্রাণীর লেজের লোম দিয়ে তৈরি সেভেল হেয়ার ব্রাশ তুলি জল রঙের জন্য খুব উপযোগী। তাছাড়া কাঠবিড়ালের লোম দিয়ে তৈরি তুলি সহ বিভিন্ন রকমের তুলি জল রঙের জন্য ব্যবহার করা হয়। তবে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে প্রাণীর লোমের পরিবর্তে বর্তমানে সিনথেটিক উপাদান দিয়ে তৈরি অনেক ভালো মানের জল রঙের তুলি পাওয়া যায়। জল রঙের জন্য সাধারণত গোল রাউন্ড চ্যাপ্টা ফ্ল্যাট তুলি ব্যবহার করা হয়। গোল তুলিগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি নাম্বারে পাওয়া যায়, 1 থেকে একদম 12 পর্যন্ত। তুলির নাম্বার বাড়ার সাথে সাথে তার সাইজ মোটা হতে থাকে। চ্যাপ্টা তুলির ক্ষেত্রে মাপটি হয় ইঞ্চিতে, যেমন আধা ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি ইত্যাদি। জল রঙের জন্য হাতে তৈরি কাগজ বিশেষভাবে উপযোগী। তাছাড়া কার্টিজ পেপার সহ অন্যান্য কাগজেও এই মাধ্যমেই ছবি আঁকা হয়। এছাড়া জল রঙের জন্য পানি রাখার পাত্র আর রং গোলানোর জন্য কালার প্লেট প্রয়োজন হয়। দেখো এখানে জল রঙের সামগ্রী আছে। দেখো এখানে বিভিন্ন রকমের জল রঙের তুলি আছে। দেন এখানে আছে জল রঙের টিউব বা প্যানকেক। তারপর এখানে দেখো আছে জল রং যেটার মধ্যে গোলানো হয়, পানি রাখার পাত্র আর রং গোলানোর জন্য কালার প্লেট। এই যে দেখো এটা পানি রাখার পাত্র, এটা হচ্ছে কালার প্লেট, আর এটা হচ্ছে জল রঙের কাগজ। প্রথমে কাগজটি ছবি আঁকার বোর্ডে ভালোভাবে ক্লিপ অথবা টেপ দিয়ে আটকে নিতে হবে। তারপর বিষয়বস্তু যেমন জড়জীবন, দৃশ্য, অবয়বসহ যে কোনো বিষয়ের হালকা ড্রয়িং করে নিতে হবে। তারপর পানি দিয়ে কাগজটি ভিজিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে চ্যাপ্টা তুলি ব্যবহার করা যেতে পারে। কাগজে পানিটা হালকা শুষে নিয়ে আর্দ্র ভাবটা থাকা অবস্থায় রং দিতে হয়। এই পদ্ধতির জল রঙকে ভেজা বা ওয়েট পদ্ধতি বলে। কাগজের রং দেওয়ার আগে তা প্যালেটে প্রয়োজন মতো পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে জল রঙের সব রঙের ঘনত্ব একই রকমের না। জল রঙের সাথে পানির পরিমাণ বাড়িয়ে রঙকে গাঢ় থেকে হালকা করে ছবিতে ব্যবহার করা হয়। কোনো রঙগুলোতে কী পরিমাণ পানি দিতে হবে তা অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে। তো দেখো এখন কোনো শিল্পী কাগজ না ভিজিয়েও সরাসরি কাগজের রং দিয়ে ছবি আঁকেন। জল রঙের এই পদ্ধতিকে শুকনো বা ড্রাই পদ্ধতি বলে। জল রং পানিতে পাতলা করে গুলিয়ে কাগজে লাগানো হয়। প্রথম স্তরের ফার্স্ট ওয়াশ রং লাগানোর একটু পর আর্দ্র থাকা অবস্থায় দ্বিতীয় স্তরের সেকেন্ড ওয়াশ রংটা লাগানো হয়। এইভাবে একটা স্তরের উপর আরেকটা স্তর দিয়ে হালকা থেকে প্রয়োজন মতো ধীরে ধীরে রং গাঢ় করা হয়। পরে সূক্ষ্ম কাজ করে ছবি শেষ করা হয়। দেখো এখানে বিষয়ের হালকা ড্রয়িং আর প্রথম ও দ্বিতীয় স্তরের রং লাগানোর পর ধাপে ধাপে দেখো সম্পূর্ণ করা একটি জল রঙে আঁকা চিত্রকর্ম। ঠিক আছে, প্রথমে কি আমাদের আর্ট করা হয়েছে, দেন প্রথম দ্বিতীয় স্তরে রং লাগানো হয়েছে এখানে।
দেখো এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। দেখো এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। জল রঙের ছবিগুলোতে দুই রকমের চরিত্র দেখতে পাওয়া যায়, স্বচ্ছ এবং অস্বচ্ছ। স্বচ্ছ পদ্ধতিতে রঙের প্রায় প্রতিটা স্তর দেখা যায়, অস্বচ্ছ পদ্ধতিতে রঙের কোনো স্তর দেখা যায় না। জল রঙের ছবি আঁকার ক্ষেত্রে স্বচ্ছ পদ্ধতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। পোস্টার রঙের ছবি আঁকার করণ কৌশলও জল রঙের মতো, তবে পোস্টার রঙের ক্ষেত্রে স্বচ্ছ পদ্ধতিতে ছবি আঁকা হয়। পোস্টার রং নকশা বা অলঙ্করণের জন্য বেশি ব্যবহার করা হয়। আমাদের দেশে শিল্পাচার্য জয়নুল আবেদিনও জল রঙে অনেক ছবি এঁকেছেন। 1938 সালে সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে জয়নুল আবেদিন তার জল রঙের ছবির জন্য স্বর্ণপদক লাভ করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জল রঙে আঁকা চিত্রকর্ম কত সুন্দর হয়েছে, দেখেছো চিত্রকর্মটা? তোমরা এরকম আঁকার চেষ্টা করবে। প্রথমে একটু খারাপ হলে পরবর্তীতে ভালো হবে। সেদিনের মতো পঞ্চরত্নের জল রং আর পোস্টার রঙের অনেক অনুশীলন হলো। পঞ্চরত্ন এবং মালিহা ঠিক করলো তারা বরিশালের যেসব স্থানে ভ্রমণে যাবে সেখানকার কিছু দৃশ্য তারা জল রঙে আঁকার চেষ্টা করবে, সাথে সাথে বিভিন্ন স্থাপনা থেকে সংগ্রহ করা নকশাগুলো পোস্টার রঙে আঁকার চেষ্টা করবে। পঞ্চরত্নের এবারের ভ্রমণের যে গন্তব্য যথাক্রমে অক্সফোর্ড মিশন গির্জা, করাপুর মিয়াবাড়ি মসজিদ এবং কালেক্টরেট ভবন, শাপলার বিল এবং কুয়াকাটার সমুদ্র সৈকত। এখানে দেখো অক্সফোর্ড মিশন গির্জা। তো এখান থেকে আমরা নেক্সট ডে ক্লাস করব, ঠিক আছে? আজ এ পর্যন্তই। তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তার এখন বিদায় নেওয়ার পালা। সে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অক্সফোর্ড মিশন গির্জা এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে কি বলা আছে, অক্সফোর্ড মিশন গির্জা বরিশাল নগরে বগুড়া রোডের পাশে লাল ইটের তৈরি অক্সফোর্ড মিশন গির্জাটি অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এটি লাল গির্জা নামে পরিচিত। জীবনানন্দ দাস সড়কের পাশে বরিশাল নগরীর বগুড়া রোডে মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে লাল গির্জাটি, যা প্রায় 114 বছরের প্রাচীন। গির্জাটি একতলা হলেও এর উচ্চতা প্রায় 4 তলার সমান। কাঠের তৈরি ছাদ আর মেঝেতে সুদৃশ্য মার্বেলের ব্যবহার এই স্থাপনাকে করেছে অনন্য। এই লাল গির্জা জড়িয়ে আছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আকাশে 7টি তারা কবিতাটির সাথে। আমরা গির্জাটি দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর করে আঁকা, অবশ্যই ওটা জল রঙের মনে হচ্ছে, ঠিক না? এবার আমরা দেখব শাপলার বিল। শাপলা দিয়ে বিলটি, এটা কিন্তু আমাদের ছবি আঁকতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু এই চিত্রটা আঁকতে হবে জল রং দিয়ে। পঞ্চরত্নে এবারের গন্তব্য বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শাপলার বিল। এই যেন রূপকথার ফুলের রাজ্য। এই বিলে যতটুকু দৃষ্টি যায় শুধু শাপলা আর শাপলা। 3 ধরনের শাপলার দেখা মিলবে এই বিলে, লাল, সাদা এবং বেগুনি। সেখানে পৌঁছে পঞ্চরত্ন নৌকা যোগে শাপলা বিলে ভেসে বেড়াতে লাগলো। এখানকার শাপলা ফুলের দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। বাংলাদেশের জাতীয় ফুল হওয়ায় এটির প্রতি আলাদা ভালোবাসা সকলেরই রয়েছে। নৌকায় বসে তারা শাপলা শালুকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দু নয়ন ভরে উপভোগ করতে লাগলো। এই অপরূপ দৃশ্যটি তারা জল রং আর পোস্টার রঙে আঁকার চেষ্টা করলো। জল রঙের ছবি আঁকার বিষয়ে মালিহা তাদের সহযোগিতা করলো। এরপর তারা গেল কুয়াকাটার সমুদ্র সৈকতে। সাগরকন্যা নামে পরিচিত পটুয়াখালী জেলার কুয়াকাটার সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এই সৈকতের কাছেই রয়েছে রাখাইন পল্লী। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান। এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে বহু পুণ্যার্থী আসেন। সৈকতের পাশে অবস্থিত রয়েছে ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। সেখানে রয়েছে প্রায় 37 মন ওজনের অষ্টধাতুর তৈরি
ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি। কুয়াকাটার সমুদ্র সৈকতে তারা জল রং আর পোস্টার রঙের ছবি আঁকলো। এরপর পঞ্চরত্ন গেল কীর্তন খোলা নদীর পাড়ে। এই নদীর রূপ অন্তরে ধারণ করে এবার তাদের বিদায় নেবার পালা। এবার পঞ্চরত্ন যাবে বাংলাদেশের রাজধানী ঢাকায়। মহসিন মামাও পঞ্চরত্নের সাথে ঢাকা যাবে। সেখানে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের একটি কর্মশালায় অংশগ্রহণ করবেন। পঞ্চরত্ন মামার কাছে কর্মশালাটির বিষয়ে জানতে চাইলে মামা বলেন, দেশের সম্পদ ব্যবহার করে বিশ্ববাজারের উপযোগী নতুন নতুন হস্ত ও কারুপণ্য তৈরি এই আবাসিক কর্মশালার মূল বিষয়। সেদিন রাতে মহসিন মামা সহ পঞ্চরত্ন বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। সব বিষয়ে সহযোগিতার জন্য পঞ্চরত্নের কৃতজ্ঞতা জানালো মালিহাকে। সমগ্র ভ্রমণের বিস্তারিত সবকিছু মালিহাকে লিখে জানাবে বলল পঞ্চরত্ন। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা মামার সাথে রওনা হলো বরিশালের লঞ্চঘাটের উদ্দেশ্যে। তো দেখো, এখন আমরা দেখব এই অধ্যায়ে আমরা যা করব, খুব ইম্পর্টেন্ট একটা আমাদের কাজ। বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে পরিত্যক্ত জিনিস দিয়ে নবরূপ কাজটি করব। তৈরি পণ্যগুলো শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করব। তো চলো আমরা সেটা দেখে নেই। তো দেখো, আমরা উত্তরপথে চলে এসেছি। পরিত্যক্ত জিনিস কাঁচি, অ্যান্টি কাটার, আঠা, গাম, রং, পেন্সিল, কাগজ ইত্যাদির মানে আমাদের ব্যবস্থা রাখতে হবে, যে উপকরণগুলো আমাদের লাগবে। আর কাজের ধারা দেখো, 1. বইয়ে দেওয়া নবরূপ কাজ সম্পর্কে পাঠ্য বই থেকে ধারণা নাও। 2. এরপর নিজের সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগিয়ে যা তুমি বানাতে চাও কাগজে তার নকশা তৈরি করো। 3. কাজটি করার জন্য পরিত্যক্ত বা ফেলে দেওয়া সহজেই আশেপাশে পাওয়া যাবে, যেমন প্লেট, চামচ, কাপ, পাটের দড়ি, মোটা কাগজের প্যাকেট, তারপর প্লাস্টিকের বোতল, পুরনো কাপড় ও খবরের কাগজ, বিভিন্ন রঙের চকচকে মোড়ক ইত্যাদি জিনিস সংগ্রহ করো। 4. কাজটি করার জন্য সরঞ্জাম যেমন কাঁচি, অ্যান্টি কাটার, আঠা, গাম, রং ইত্যাদি জোগাড় করো। 5. এরপর নিজের তৈরিকৃত খসড়া নকশা অনুযায়ী বিভিন্ন উপকরণ ব্যবহার করে জিনিসটি তৈরি করো। 6. প্রথমে নকশা অনুযায়ী উপকরণ যেমন কাগজ, প্লাস্টিকের বোতল, চকচকে মোড়ক ইত্যাদি কাঁচি বা অ্যান্টি কাটার দিয়ে কাটো। 7. নকশা অনুযায়ী আকার দেওয়া চেষ্টা বা কাঠামো তৈরি করো। 8. পণ্যটিতে বিভিন্ন রকম জ্যামিতিক বা প্রাকৃতিক নকশা পেন্সিল দিয়ে হালকাভাবে আঁকো। 9. এরপর বিভিন্ন রকম কাপড়, নানা রঙের কাগজ দিয়ে তৈরি ফুল, পাতা বা কাঁচির মাধ্যমে নকশা কেটে আঠা দিয়ে লাগাও। 10. প্রয়োজন হলে রং, ঝিনুক অথবা চুমকি এবং সুতার ব্যবহার করো। 11. এরপর তৈরি করা পণ্যগুলো দলগতভাবে শ্রেণীকক্ষে প্রদর্শন করো। 12. নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও। তো দেখো, এখানে আছে ফটো ফ্রেম, কাগজের বাটি, দেন কলমদানি। তোমরা আসলে যেটা তৈরি করবা সেটাই, ঠিক আছে। এখানে তো আছে কাগজের বাটি, দেন কলমদানিগুলো আছে। তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটি তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তো দেখো, এখন আমরা দেখব বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে জল রং এবং পোস্টার রং অনুশীলন করব। বইয়ে দেওয়া শাপলার বিল ছবিটি জল রং অথবা পোস্টার রঙে আঁকার চেষ্টা করব। তো এখন দেখো, আমাদের বইয়ে একটি জল রং দিয়ে বা পোস্টার আঁকতে পারি, শাপলার বিল, যে শাপলার বিলটা, ঠিক আছে, এটা আমাদের আঁকতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো এটা আঁকার জন্য। যদি কেউ জল রং পারো জল রং দিয়ে, আর যদি কেউ অন্য রং দিয়ে, পেন্সিল রং বা যে রং দিয়ে পারো, কিন্তু এটা আঁকতে হবে সবারই, ঠিক আছে। তো এটা একদমই ইজি, এটা সবাই পারবে। শাপলা ফুল কে না আর্ট করতে পারে, একদম ইজি। দেন নৌকাও তোমরা আর্ট করতে পারো, আর্ট করে দেন মানুষ আর্ট করতে না পারলেও চলবে। তোমরা যদি মানুষ আর্ট করতে না পারো, আর্ট করা দরকার নেই, শুধু তোমরা শাপলা বা এই যে পানি টানিগুলো যা আছে দিয়ে নৌকার বৈঠাটা বানিয়ে দিলে যথেষ্ট হবে, যদি মানুষ না আর্ট করতে পারো। তোমরা দেখিনি এখানে যা যা লাগবে আমাদের। বইয়ে দেওয়া শাপলা বিল ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করো। এরপর জল রং বা না পোস্টার রং তা কোন মাধ্যমে রং করতে চাও নির্ণয় করো। বোর্ডে ক্লিপ দিয়ে কাগজ আটকাও। পেন্সিলের সাহায্যে কাগজের মাঝ বরাবর সোজা দাগ টানো।
এরপর বিলে একটা নৌকা আঁকো। নৌকায় বইয়ের মতো করে বৃত্ত চতুর্ভুজের মাধ্যমে মানুষের কাঠামো করে অবয়ব আঁকো। যদি মানুষেরটা তোমরা না আঁকতে চাও স্কিপ করতে পারো, সমস্যা হবে না, তবুও তোমাদের টিচারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিও। পানিতে বৃত্তের সাহায্যে বিভিন্ন রেখা ব্যবহার করে শাপলা ফুল ও পাতা আঁকো। তারপর পানির ঢেউ বোঝাতে বক্ররেখা ব্যবহার করো। এরপর দূরের পাহাড় আঁকো। আঁকা সম্পূর্ণ হলে জল রং করলে পুরো কাগজ ভিজিয়ে হালকা থেকে গাঢ় রঙের ব্যবহার করো, অথবা তোমরা পোস্টার রঙের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রঙে প্রলেপ দাও। সবার শেষে প্রয়োজন মতো গাঢ় রং ব্যবহার করে ছবি সম্পন্ন করো। কিন্তু প্রথমে কিন্তু বলা হয়েছে হালকা রং করে দেন তোমরা কারণ হালকা রং করলে সেখানে একটু ভুললে তোমরা সেটা করতে পারবে, কিন্তু কভার করতে পারবে। কিন্তু যদি প্রথমে গাঢ় করে ফেলো, পরে ভুল হয়ে গেলে কিছু একটা রং এদিক সেদিক করলে কিন্তু তখন রিমুভ করাটা কষ্টকর হয়ে যায়। তাই প্রথমেই হালকা করতে হয়, পরে দেন ফাইনাল গাঢ় করে ছবিটি সম্পূর্ণ করতে হয়। তো দেখো আমরা আমাদের 2 নম্বর কাজটা কমপ্লিট করলাম। এখন আমরা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে শ্রেণীতে নিজেদের ইচ্ছে মতো সহজ সরলভাবে দলগত অভিনয় আয়োজনের চেষ্টা করব। তো চলো আমরা এই সম্বন্ধে একটু দেখে নিই আমাদের কী কী কাজ করতে হবে। দেখো আমাদের কাজের ধারাটা কি। আমাদের শিক্ষকের সহায়তায় ক্লাসে একটি যাত্রাপালার ভিডিও দেখো, ক্লাসে সবাইকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করো যাত্রাপালায় কী কী জিনিস ব্যবহৃত হয়েছে। পর্যবেক্ষণ শেষে তোমার চিহ্নিত বিষয়গুলো তোমার বন্ধু খাতায় লেখো। তার নিচে নমুনা উত্তর থেকে তোমার উত্তর মিলিয়ে নাও। নমুনা উত্তর: যাত্রাপালার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। দলভেদে এক স্থান থেকে আরেক স্থানে যাত্রা করার থেকে এর নাম যাত্রা হয়। রূপবান রহিম আমরা যেটা শুনেছি অনেক আগে থেকে, কিন্তু তোমরা শুনেছি কিনা জানি না, রূপবান রহিমের কিন্তু একটি অনেক ফেমাস এবং অনেক পুরাতন একটি যাত্রা হতো। রূপবান রহিম যাত্রার মধ্যে সবচেয়ে ফার্স্টে ছিল এই নামটি, ঠিক আছে। বাদশাহ, দেন কমলা রানীর বনবাস, মলুয়া, দুর্গামণি ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য যাত্রাপালা। যাত্রাপালার ভিডিও দেখে জানলাম যাত্রাপালায় কি কি দরকার হয়, যাত্রাপালা করতে যা যা লাগে। তবে তোমরা যদি চাও তোমরা এই যে রূপবান রহিম, এটা কিন্তু সহজ আছে এবং এটা সুন্দর আছে কাহিনীটা, তোমরা চাইলে এখান থেকে এই যাত্রাটা তোমরা দিতে পারো। তো দেখো যাত্রাপালা করতে যা যা লাগে: 1 মঞ্চ লাগবে, 2 মঞ্চে ওঠার সিঁড়ি, 3 পোশাক, 4 অভিনেতা বা অভিনেত্রী, 5 বাদ্যযন্ত্র যেমন তবলা, খোল, মন্দিরা, বাঁশি, ড্রাম, বেহালা ইত্যাদি, দেন 6 চেয়ার টেবিল জাতীয় আসবাবপত্র, 7 একজন প্রমোটার, 8 পাণ্ডুলিপি, 9 সাজসজ্জার সরঞ্জাম, 10 প্যান্ডেল। এই ছিল আমাদের যাত্রাপালাটা তৈরি করার জন্য যে আমাদের প্রস্তুতিটা সেটা। আশা করি ভিডিওটি ভালো লাগলে তুমি অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তোমাদের ক্লাসমেট যারা আছে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যেন তারাও উপকৃত হতে পারে। তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম। তো একে একে আমরা 1 2 3টি কমপ্লিট করে ফেলেছি। এখন সর্বশেষ আছে এর যে মুকুন্দ দাস এর কর্মগান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলো আমরা বিস্তারিত জেনে নিই। এটা কমপ্লিট করলে আমাদের এই 72 পেজের আমরা যা করব সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। এই হলেন আমাদের মুকুন্দ দাসের কর্ম ও গান। উনি হলেন আমাদের মুকুন্দ দাস। মুকুন্দ দাস ফেব্রুয়ারির 22, 1878 মে, ঠিক আছে, জন্মগ্রহণ করেন। উনি ফেব্রুয়ারির 22 এবং 1878 সালে জন্মগ্রহণ করেন এবং মে মাসের 18, 1934 সালে উনি মৃত্যুবরণ করেন। বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনি একজন চারণ কবি ছিলেন। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মুকুন্দ দাস একের পর এক গান, কবিতা ও নাটক রচনা করে বাঙালির জাতীয় জীবনের নূতন উদ্দীপনার সঞ্চার করেন। এরপর ব্রিটিশ সরকারের রাজদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করেন ও বিচারে তাকে দিল্লির জেলে 2.5 বছর সশ্রম কারাদণ্ডের
আদেশ দেওয়া হয়। মাতৃপূজা নাটকটি সরকার বাজেয়াপ্ত করে। কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর যথাক্রমে বাংলা মায়ের দামাল ছেলে, চারণ সম্রাট মুকুন্দ উপাধিতে ও সন্তান আখ্যায় ভূষিত করেন। মুকুন্দ দাশের রচনার মধ্যে উল্লেখযোগ্য হল মাতৃপূজা, সমাজ, আদর্শ, পল্লী সেবা, সাতী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী পথ ইত্যাদি। তো দেখো, আমরা আমাদের মুকুন্দ দাশের কর্মগান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করলাম, সেটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তা এই অধ্যায়ে আমরা যা করব তা আমরা মোটামুটি একটি ধারণা নিয়ে নিয়েছি, আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো যদি তোমাদের উপকার আসে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।